সুধী দর্শক আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। হয়তো দেখেই বুঝতে পারছেন আজকের রেসিপিটা ঠিক কী হতে চলেছে। হ্যাঁ, আজকের রেসিপি ভাপা পিঠা। আমাদের শীত যেন পরিপূর্ণতা পায় না এই পিঠাটি ছাড়া। শীতের পিঠাপুলির প্রথম সারিতে অবশ্যই এই পিঠাটা সর্বপ্রথমে স্থান করে নেয়। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজ মূল রান্নাতে। আজকে ভাপা পিঠা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়া 4 কাপ। এতে আমি দিয়ে দেব 1 চা চামচ খাবার লবণ। লবণ দেওয়ার পর খুব ভালো মতো আমি চালের গুঁড়ির সাথে এই লবণটাকে মিশিয়ে নেব। খুব ভালো মতো মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি একটু একটু করে হালকা গরম পানি অ্যাড করব আর মাখিয়ে নেব। এখানে হালকা গরম পানি ব্যবহার করছি এই জন্যই, কেননা শুকনো চালের গুঁড়া বেশ ড্রাই থাকে, যার ফলে ঠান্ডা পানি দিয়ে যদি আমরা এই শুকনো চালের গুঁড়া মাখিয়ে নেই, পিঠাগুলো বানানোর পর ঠান্ডা হয়ে গেলে পিঠাগুলো বেশ শক্ত হয়ে যায়। কিন্তু আপনি যদি হালকা গরম পানি দিয়ে এই চালের গুঁড়াগুলোকে মাখিয়ে নেন, তাহলে পিঠাগুলো ঠান্ডা হবার পরেও বেশ নরম থাকে। মাখানোর এক পর্যায়ে যখন দেখবেন এই চালের গুঁড়াগুলো মুঠো হয়ে আসছে এবং আঙুল দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে, তখন বুঝে নেবেন আমাদের চালের গুঁড়া ভাপা পিঠার জন্য একদম তৈরি হয়ে গিয়েছে। আজকে আমার এই চালের গুঁড়া মাখানোর জন্য 1 কাপ এবং 1/4 কাপ পানি লেগেছে। এখন আমি একটি স্ট্রেনারের সাহায্যে এই মাখানো চালের গুঁড়াকে খুব ভালো মতো চেলে নিচ্ছি, যার ফলে চালের গুঁড়াগুলোর দানা একদম মিহি ও সমান হবে। আপনারা চাইলে এর পরিবর্তে ছাঁকনিও ব্যবহার করতে পারেন, যা আমি শুরুতেই দেখিয়ে দিলাম। আপনারা এখন দেখে বুঝতে পারছেন চালের দানাগুলো ঠিক কতটা মিহি হয়েছে এবং কতটা ঝুরঝুরে হয়েছে। আজকে ভাপা পিঠা বানানোর জন্য আমি এরকম মাটির একটা সাজ ব্যবহার করছি আর এরকম পাতলা কাপড়। এখন আমি এই কাপড়টাকে খুব ভালো মতো পানিতে ভিজিয়ে নিচ্ছি এবং পানিটাকে ছাড়িয়ে নিচ্ছি। ভাপা পিঠা বানানোর জন্য এরকম পাতলা 2টা কাপড় আপনি ভিজিয়ে নেবেন। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। ভাপা পিঠা বানানোর পাত্রটিকে আগেই আমি খুব ভালো মতো পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন এতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। এখানে পানির পরিমাণটা এরকম হবে এই পাতিলের অর্ধেকের একটু কম। খুব বেশি পরিমাণে পানি দিয়ে দিলে পানিটা বাষ্প হয়ে ওপরে উঠে আসবে, যার ফলে পিঠা অনেক সময় ভেঙে যায়, খুব ভালো মতো উঠে আসতে চায় না। তাই পানির পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন। এখন আমি ভাপা পিঠা বানিয়ে নিচ্ছি। আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে ঠিক আমি কিভাবে ভাপা পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এখন সেই যে ভিজিয়ে রাখা কাপড়টা উপরে দিয়ে আমি ভাপা পিঠাগুলোকে পাত্রে বসিয়ে দিচ্ছি। অবশ্যই চুলার জাল এ পর্যায়ে হাই টু মিডিয়ামের মাঝামাঝিতে রাখবেন। এখন ঢেকে দিয়ে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। এর মাঝে আমি ওই ভাপা পিঠার সাজটাকে ভালো মতো পরিষ্কার করে একটু শুকনা চালের গুঁড়ি লাগিয়ে নিলাম, দিয়ে আবার খুব ভালো মতো টিস্যু দিয়ে মুছে নিলাম, দিয়ে আবারও আরেকটা ভাপা পিঠা বানিয়ে নিচ্ছি। তবে মনে রাখবেন পাত্রের পানি যখন ভালো মতো ফুটে উঠে বাষ্প আসতে শুরু করবে তখন পিঠা বানাতে শুরু করবেন, তার আগে পিঠা দিতে যাবেন না, তাহলে পিঠাগুলো খুব ভালো মতো সেদ্ধ হবে না। আরও একটা ভাপা পিঠা দিয়ে দিচ্ছি এবং যে পিঠাটা আমি উঠিয়ে নিলাম সেটাকে খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন পিঠাটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে এবং কোনো রকম ফাটল ধরেনি অথবা কাপড়ের সাথে লেগে যায়নি। কথা বলতে বলতে আমাদের আরেকটা পিঠা হয়ে গিয়েছে। আমি ঠিক এইভাবেই সবগুলো পিঠা বানিয়ে নেব। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা ভাপা পিঠা দিয়ে দিলাম।
আজকে আমি ভাপা পিঠার মধ্যে নারকেল কোড়া ও খেজুরের গুড় ব্যবহার করেছি। আপনারা যারা নারকেল পছন্দ করেন না তারা নারকেল বাদ দিয়ে শুধুমাত্র খেজুরের গুড় অথবা আখের গুড় দিয়েও এই পিঠাটাকে বানিয়ে নিতে পারেন। বলে দেওয়া সকল টিপসগুলো যদি আপনারা অনুসরণ করেন এবং সেই অনুযায়ী যদি পিঠাগুলো বানিয়ে নেন, পিঠাগুলো অবশ্যই পারফেক্ট হবে। আমার সম্পূর্ণ পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে দেখতে। আশা করব আপনাদের অনেক পছন্দ হয়েছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।